ওখানে দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে যারা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা মানে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল সেই লিস্ট আমরা কিন্তু আগের দিন একটা 8 জনের লিস্ট বানিয়েছিলাম। আমরা কিন্তু 8 জনের লিস্ট জমা দিয়েছিলাম যে এদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে। আলটিমেটলি সকালবেলা এটা চেঞ্জ হয়ে 8 জনকে বলতে দেওয়া হয়নি, সেখানে একজনকে মানে পরিচালনার দায়িত্বে রাখা হয়েছিল, অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে, আর 2 জনকে স্পিকার হিসেবে রাখা হয়েছিল। যে 2 জনকে স্পিকার হিসেবে রাখা হয়েছিল তাদের নাম কিন্তু 8 জনের লিস্টে ছিল, কিন্তু প্রথম থেকে ঠিক ছিল না। সকালবেলাও কিন্তু আমরা জানতে পারি যে সেই তাদের আমাদের ওই 8 জনের নামের মধ্যে ওই 2 জনের নামের লিস্ট নামও ছিল না। সকালবেলা ইমিডিয়েট সঙ্গীতা দিয়ে ওর মেহবুবকে ওই লিস্টে ঢোকানো হয়েছে এবং তারপরেই তাদের দিয়ে বক্তব্যটা দেওয়ানো হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আপনারা হয়তো অনেকেই সহমত নন বা আপনারা অনেকেই হয়তো বলেছেন যে একটু গন্ডগোল হয়েছে বা আমাদের এইভাবে বলা উচিত ছিল ওইভাবে। দেখুন, যা হয়েছে ওটা ভুলে যান। আমাদের পরবর্তী পদক্ষেপ এবং আমরা কি করতে চলেছি আর মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে আমাদের কি স্ট্যান্ড পয়েন্ট সেটা ক্লিয়ার হওয়া খুব দরকার। প্রথমত, মুখ্যমন্ত্রী যে কাছে আমরা যে দাবিগুলো করেছিলাম সেই দাবিগুলোর যথাযথ উত্তর কিন্তু আমরা পাইনি বা দিশা আমরা দেখতে পাইনি। প্রথমত উনি কিন্তু বলেছেন প্রথমে যে যোগ্যদের একজনেরও চাকরি যাবে না, যে করেই হোক যোগ্যদেরকে মানে তাদের স্বার্থ রক্ষা করা হবে। আবার শেষের দিকে গিয়ে আমরা দেখছি উনি বলছেন এখন যোগ্যদেরটা ভাবলাম, পরে অযোগ্যদেরটা ভাববো। এই যে যোগ্য অযোগ্যকে মিলিয়ে দেওয়া, সকলের কে নিয়ে চলা, এটা এখনো তিনি স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারলেন না। এতদিন হয়ে গেল, সেই 26,000 যেখানে দাঁড়িয়ে যোগ্য অযোগ্য আলাদা তোলপাড় গোটা রাজ্য দেশ, সেখানে দাঁড়িয়ে তাদের সেগ্রিগেশনের কথা না বলে আবার তিনি 2 জনের কথা ভাবার কথাই বললেন। তাহলে আমরা কি করে মেনে নেব যে এই যে পরবর্তী পদক্ষেপগুলো হবে সেখানে সবাইকে নিয়ে চলার একটা পরিকল্পনা হচ্ছে না, প্রথমত। দ্বিতীয়ত উনি বললেন যে কি হবে, স্যালারি স্টপ করব না, চাকরি টার্মিনেশন হচ্ছে না, কিন্তু যদি কোনো নেগেটিভ সুপ্রিম কোর্ট থেকে আসে তাহলে কি করবেন না 2 মাস হোক বা 3 মাস পর একটা ব্যবস্থা হবে, তার ওই 2 মাসটা উনি পুষিয়ে দেবেন। হোয়াট ডু ইউ মিন? এটার মানেটা কি? এখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছে পোষানোর জন্য, দরকার নেই আমাদের পোষানোর। আমরা পোষানোর জন্য এখানে নেই যে আমাদেরকে পুষিয়ে দিতে হবে। আমাদের ওই সাম্মানিক চাই না, আমরা ন্যায্য অধিকারটা ফিরে পেতে চাই। আর উনি এটাও বলেছেন যে ভলেন্টারি সার্ভিস দিতে হবে। কিসের ভলেন্টারি সার্ভিস? আমরা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আসিনি। আমরা যেভাবে এতদিন ধরে চাকরি করে এসেছি সেই জায়গাটাতে স্ট্যান্ড করতে চাই। আমরা ভলেন্টারি সার্ভিস কেন দেব? এটা আমাদের জন্য অসম্মানজনক নয় কি? আমাদের কাছে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার, আমরা ওনার বক্তব্যে কোনো দিশা দেখতে পাইনি। আবার মঞ্চে আমরা এটাও দেখেছি যে কিছু ব্যক্তিত্ব ছিলেন, হ্যাঁ ভাইস চ্যান্সেলর ছিলেন, শিক্ষার সঙ্গে যুক্ত, ঠিক আছে, সাহিত্যিক ছিলেন, তিনিও কোনো না কোনো রাজনৈতিক দলের অবশ্যই সমর্থক, এদেরকে রেখেছেন, সেটা আমরা ভুল বলছি না, কিন্তু আপনাদের কি উচিত ছিল না যে ওই জায়গায় এসএসসির চেয়ারম্যান, বোর্ডের সভাপতি, শিক্ষা দপ্তরের ব্যক্তিবর্গরা যারা এই কেস বা এই রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত তাদেরকে ওখানে রাখা? তাহলে কি একটা ভালো পদক্ষেপ হতো না? তাহলে আপনারাও কিন্তু কোথাও গিয়ে গন্ডগোল করে ফেলছেন। আমরা এটাও দেখেছি পাস নিয়েও একটা গন্ডগোল হয়েছে। আপনারা পাসটা দিয়েছিলেন, আমরা চেয়েছিলাম যে এরকম একটা পাস করা হোক, কারণ যাতে শুধুমাত্র ভেরিফাইড যারা আনটেন্টেড তারাই ভেতরে প্রবেশ করতে পারে। সেখানে গিয়েও আমরা দেখলাম যে অযোগ্যরা ভিড় করলো, আমাদের জিনিসপত্র ছিনতাই করলো, আমাদের পাসগুলো ছিনতাই করলো, পুলিশ কোনো স্টেপ নিচ্ছিল না। তারপরে আবার আমরা এটাও দেখলাম যে ভেতরে নেতাজি ইন্ডোরের ভেতরে একটা সিএম সিকিউরিটির জায়গা, পাস ছাড়া ঢোকা নিষিদ্ধ, সেখানে গিয়ে অযোগ্যদেরকে আমাদেরকে চিহ্নিত করে বার করতে হচ্ছে। যেটা ফ্লোর ছিল, যেটা স্টেডিয়াম গ্যালারি ছিল সেটার কথা তো বাদ দিলাম, ফ্লোরে পর্যন্ত আমরা 4-5 জনকে 10 জনের ওপরে প্রায় আমরা ঘাড় ধাক্কা ধরে বার করে দিয়েছি, শুধুমাত্র চেক করে করে যে যখনই দেখেছি আপনি কে, মিথ্যা কথা বলছে, আপনি কে, আমি টিচার, আমি সংগঠনের, আমরা বললাম দেখান, প্রুফ দেখান। যখনই দেখলাম টেন্টেড,
কে দিয়েছে পাস? বললেন কোনো না কোনো সংগঠনের নেতা, কেউ বললেন ওই স্কুলের টিচার, আমরা সঙ্গে সঙ্গে বার করে দিয়েছি। তাহলে এই জিনিসগুলো কেন হবে? কেন ছিনিমিনি খেলছেন এখনো কি বোধবুদ্ধির উদয় হচ্ছে না আপনাদের, যে আপনাদের দুর্নীতির জন্য আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে? এই জিনিসটা কি আপনারা স্বীকার করে নিতে পারেন না? এখনো বলবেন শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। হ্যাঁ, বিরোধীরাও আমাদের সঙ্গে খেলছে না, এটাকে সেটা বলুন তো, কে খেলছে না আমাদের লাইফ নিয়ে? এমন একটা পার্টি আছে বা একটা ব্যক্তি আছে এই পার্টির লোকেদের যারা আমাদের নিয়ে খেলেননি বা খেলছে না? আমাদেরকে রাজনৈতিক লং রাঙানোর চেষ্টা হচ্ছে। কোনো রাজনৈতিক দলে আমরা এখন সমর্থন করি না, কোনো পদে কোনো বিষয়ে। একটাই বিষয়ে সমর্থন করি, যারা যোগ্যদের যোগ্যতার ভিত্তিতে আমাদের কথা বলবেন, আমাদের ন্যায্য বিচারের কথা বলবেন, তাদের সমর্থন করব। কোন দল কে হন আমাদের দেখে লাভ নেই। একটাই স্টার্ট পয়েন্ট, আমরা একটাই ফ্র্যাটার্নিটিতে বিশ্বাসী, যে আমরা সকলে যোগ্য চাকরিহারা, আর কিছুতে বিশ্বাসী নই। এখন ব্যাপার হচ্ছে আমাদের দাবি ক্রিস্টাল ক্লিয়ার, 3খানা দাবি নিয়ে আমরা এগোবো। আমাদের প্রথম দাবি মিরর ইমেজ। আপনি কোথা থেকে বার করবেন, কিভাবে বার করবেন, প্রডিউস করুন ইমিডিয়েটলি। দ্বিতীয়, যোগ্য আর অযোগ্যের লিস্ট আপনি সার্টিফাই করে, এসএসসি কে বলছি, এটা সার্টিফাই করে নিউজ পেপারগুলো এবং ওয়েবসাইটে পাবলিশ করুন। তৃতীয়, আমরা কোনোভাবে নতুন নিয়োগের পথে হাঁটবো না। আমরা নতুনভাবে পরীক্ষায় বসতে পারবো না, কারণ ওটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের বিরুদ্ধে বাক কমিটি, সিবিআই কোনো রকম অভিযোগ পর্যন্ত আনতে পারেনি, আমাদের নাম কোনো লিস্টে নেই। তারপরেও আমাকে নতুনভাবে আমার যোগ্যতা প্রমাণ করতে হবে, এতে আমরা অসম্মান ফিল করি। আমরা এটা করতে পারবো না। আমরা স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি, আজকে থেকে আমরা স্কুলে যাব না। আমরা কবে থেকে যাব বা আদৌ যাব নাকি সেটা পরবর্তীতে ঘোষণা করব। আর আমরা এবার চরমপন্থী আন্দোলনের দিকে অগ্রসর হব। আমরা কিভাবে আন্দোলন করব তার রূপরেখা আমরা ঠিক করব, আমরা আলোচনা করব। আমাদের বক্তব্য ক্লিয়ার, কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো সংগঠন দেখে নয়, কোনো রকম দল দেখে নয়, সকলে মিলে একসাথে শিক্ষার স্বার্থে, সামাজিক স্বার্থে, অধিকার রক্ষার্থে, ন্যায় বিচারের স্বার্থে, সত্যের স্বার্থে, যোগ্য চাকরিহারাদের সাথে সকলে যারা থাকতে চাইছেন আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন, একদম এটাই আমাদের বক্তব্য। আপনাদের কাছে একটা কথা বিশেষভাবে বলছি, আপনারা খুব ভালো করে শুনবেন। আগের দিন আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু যখন এই যাওয়ার পথ তৈরি হচ্ছিল তখন কিন্তু আমরা দিল্লিতে ছিলাম। তার মানে এখানে যাওয়ার ক্ষেত্রে কি কি কন্ডিশন হয়েছে আমরা জানি না, আমরা জানতাম না কারা কারা ওখানে বক্তব্য রাখবে, কারা কারা স্পোক পার্সন হবে, এইসব ব্যাপারে আমরা কিছু জানতাম না। তাহলে এই বিষয়গুলো আমাদের অজানা ছিল। এবং আগের দিন আমরা ওখানে কেন গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম, যাওয়াটা কি উচিত হয়েছে কিনা, বা আমরা গিয়েছি বলে একটা অংশ আছে যারা ভুলভাবে আমাদেরকে সরকারের দালাল বলে দাগিয়ে দিয়ে একটা অন্য ধরনের আমাদের সাংগঠনিক জায়গাগুলোকে ভাঙার চেষ্টা করছে। আসল ব্যাপারটা এটা নয় যেটা সকলে ভাবছেন বা যেটা তৈরি করতে চাইছেন, মানে নরভাবে আমি নারী ঘাসে, নারীভাবে আমি নারী বিদ্বেষী, এই জায়গাটা তৈরি করে দিতে চাইছি। কিন্তু আমাদের স্ট্যান্ডটা কি, কেন আমরা গিয়েছিলাম? মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ব্যক্তি তাকেও শেষ বক্তব্য বলতে দেওয়া হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে শেষবারের মতো গিয়েছিলাম এই দরবার করতে। কি আমাদের দাবিটা কিন্তু খুব স্পষ্ট ছিল, এবং আমরা যে দাবিটা বলতে পারবো সেটা আমরা জানতাম না। কারণ আগের দিন কেন, যেদিন আমি বক্তব্য দিতে উঠছি তার আধ ঘন্টা আগেও আমরা জানতাম না যে আমার বক্তব্য দেওয়ার সুযোগ আছে ওখানে। আগের দিন আমরা নাম দিয়েছি, আমাদেরকে কিন্তু কোনো সিওরিটি দেওয়া হয়নি যে আমিই বলছি, কারণ তারা যে নামগুলো সিলেক্ট করেছিল তারা দিয়েছিল, আমরা সেগুলো সহমত ছিলাম না প্রথমেই। কারণ তারা সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তের জায়গায় ছিল না। তার জন্য আমি জানতাম না, প্রথমে আমরা কেউ জানতাম না কে বলবে। আগের দিন যখন আমরা দেখলাম যে এক শ্রেণীর অযোগ্য, অবৈধভাবে নিযুক্ত টিচার যারা ওই আমাদের যোগ্য টিচারদেরকে মারধর করতে যাচ্ছে, সেই সময় আমাদের লম্বা লাইন, আস্তে আস্তে সবাই ইন্ডোর স্টেডিয়ামের দিকে ঢুকছে।
আমরা কয়েকজন ভিতরে থাকিনি, আমি, আব্দুল্লাহ দা, হাবিব, হিমাদ্রি, এই যে বড় অংশটা আমরা সবাই বাইরে ছিলাম। এই কারণে সোহেব দা আমরা বলতে চাইছিলাম এই জন্য যে যত মাস খালি হয়ে যাবে তখন লিডারশিপ যদি বাইরে না থাকে তাহলে ওরা আরও বেশি আক্রমণ করতে পারবে, তাই আমরা ঢুকছিলাম না। আমাদের বারবার ফোনও করা ছিল যে আপনি আসুন, আমরা ঢুকিনি। কিন্তু লাস্ট মুহূর্তে আমরা লাস্ট মুহূর্তে বিভিন্ন বার্গেনিংয়ে ঝামেলার মধ্যে দিয়ে তখন আমাকে তোলা হয়। কিন্তু সেখানে আমার বক্তব্য কী ছিল? আমাদের বক্তব্য দালালি করার মতো ছিল না। যারা বলছেন তারা আসলে অন্য রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, এবং আমাদের ছেলেদের মধ্যেও অনেক রকমের অংশ আছে, এবং আমাদের গ্রুপগুলোতেও অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে আছে এবং তারা বিভ্রান্ত তৈরি করতে চাইছে। আসল বক্তব্যটা কি সেটা ভালো করে শুনে নিন। আমার প্রথম বক্তব্য ছিল এটাই যে যতদিন পর্যন্ত, যেহেতু আমাদের চাকরি যাওয়ার জন্য আমরা দায়ী নয়, রাজ্য সরকারের দুর্নীতি দায়ী, তাই রাজ্য সরকারকে অ্যাসিওর করতে হবে যতদিন না রিভিউ টু কিউরেটিভ এই সামগ্রিক প্রক্রিয়ায় আমাদেরকে স্বচ্ছ প্রমাণ করে আমাদেরকে রিক্রুটমেন্ট না করতে পারে ততদিন টার্মিনেশন করা যাবে না, ততদিন আমাদেরকে পুরো বার করা যাবে না। তার জন্য আইন আছে, প্রভিশন আছে, সেটা রাজ্য সরকার তৈরি করুক। এটা ছিল প্রথম দাবি। দ্বিতীয় দাবি আমাদের কাছে খুব আরও বেশি ক্লিয়ার। কি বলতে গিয়েছিলাম ওখানে? লাস্ট বলতে গিয়েছিলাম ওএমআর এর মিরর ইমেজ দিতে হবে এবং যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি, এসএসসিকে স্ট্যান্ড নিতে হবে, এসএসসিকে যথার্থ স্ট্যান্ড নিতে হবে এবং দক্ষ উকিল দিতে হবে। এইগুলো ছিল আমাদের দাবি। এই দাবিটা কি সকলের দাবি নয়? এই দাবিটা কি সকলের দাবি ছিল না? এটাই তো আমাদের দাবি ছিল। আর একটা ছিল যে যারা বিরোধী অংশ আছে তারাও তো বলছে তাহলে আপনারা সকলে মিলে বসুন, আপনারা একটা যৌথভাবে বসে আমাদের রাস্তা বের করুন। এই দাবিগুলো কি একটাও আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরিপন্থী ছিল? পরিপন্থী ছিল না। তাহলে তারপরেও এই মিথ্যা কথাগুলো বলে একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা বলেছি প্রথমে, আমরা কিন্তু দ্বিতীয়বার বলার সুযোগ পাইনি। আমরা আমাদের দাবিগুলো বলার পর মুখ্যমন্ত্রী বলতে শুরু করেছিলেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমরা সহমত নই। কেন সহমত নই? আংশিক সহমত পোষণ করেছিলাম প্রথমে, কারণ আমরা ভেবেছিলাম যে উনি তাহলে বোধহয় ওই আইনি বলে আমাদেরকে টার্মিনেশন করবেন না এবং আমরা আপাতত বলবৎ থাকবে। কিন্তু পরে আমরা বুঝতে পারছি আসল ব্যাপারটা এটা নয়। আসল ব্যাপার, আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিসে যেতে চাইছি না। কেন ভলেন্টিয়ারি সার্ভিসে যাব? ভলেন্টিয়ারি সার্ভিসে আমরা যেতে চাইবো না। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা দেখেছি আমাদের এই সমস্যার মূল কারণ কি? যোগ্য আর অযোগ্যদের পৃথকীকরণ না করা। এখনো পর্যন্ত আমরা দেখলাম ইন্ডোর স্টেডিয়ামে ঢুকার আগে পর্যন্ত যাদের সাথে আমাদের সংঘাত, যদি আমরা মনে করছি না তাদের সঙ্গে সংঘাতটা আমাদের বাঞ্ছনীয়, কারণ তাদেরকে অবৈধভাবে রিক্রুটমেন্ট করেছে কোনো না কোনো নেতা, অবৈধভাবে টাকা দিয়ে। আর সেই নেতা হয়তো বিধানসভায়, নয়তো এমপি, আর যাদেরকে আমরা ভোট দিই সিস্টেম বানানোর জন্য। তাহলে সিস্টেমই যদি করাপশন হতে চায় তাহলে পরে অন্যরা করাপ্টেড হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই তাদের সঙ্গে সংঘাত করতে করতে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকলাম। অথচ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার পর আমাদের শুনতে হলো যে আমরা আগে যোগ্যদের বুঝে নিই, তারপরে আমরা আবার অযোগ্যদেরও বুঝবো। অযোগ্যদেরকে বোঝার কি আছে? একটা স্ট্যান্ড নিতে হবে, একটা স্ট্যান্ড নিতে হবে। চাল আর কাকড় একসঙ্গে থাকবে না। থাকলে ভাত খেতে গিয়ে দাঁত আমাদের ভাঙবে, আমরা দাঁত ভাঙতে দেবো না। আমাদের একটা স্ট্যান্ড যোগ্যদের পক্ষেই নিতে হবে, যোগ্যদের পক্ষেই নিতে হবে। এবং যোগ্যদের পক্ষে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রিভিউ পিটিশনে যাওয়ার আগে আপনাদেরকে ওএমআর মিরর ইমেজ আপনারা কোথায় পাবেন আপনারা বের করুন। অনেক হয়েছে সহ্য করা, অনেক সহ্য করা হয়েছে, আর নয়। ওএমআর এর মিরর ইমেজ বের করতেই হবে এবং যোগ্য অযোগ্যদের তালিকা সার্টিফাইড করে প্রকাশিত করতে হবে। এটা এসএসসি করতে হবে। সুপ্রিম কোর্ট এটা করে না। সুপ্রিম কোর্ট মডালিটি ঠিক করে দিতে পারতো, সেটা করেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রিভিউ বা কিউরেটিভ আমাদের কাছে এখনো সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। এবং আমরা শনিবারের মধ্যে আন্দোলন ডিক্লেয়ার করব। অলরেডি আংশিক আলোচনা সম্পন্ন হয়ে গেছে। আন্দোলন করব এটা নিশ্চিত হয়ে গেছি, কিন্তু কোথায় করব, কিভাবে করব, সেটা আমরা ওপেন প্ল্যাটফর্মে বলছি না। কিন্তু যা হবে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সরার কোনো রাস্তা নেই। সুপ্রিম কোর্টেও আমরা দেখেছি যদি আরও ভালো কিছু হতো এবং তাহলে ঠিক ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের লাস্ট অপশন রিভিউ করেছেন। আচ্ছা, দুটো জিনিস মিস গেছে, একটু বলে দিই। আমাদের আন্দোলনের ডেটটা নিয়ে সংশয়, আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, এখনই জানাচ্ছি না। আন্দোলনের পদ্ধতি আমরা ঠিক করে ফেলেছি, ডেটটা নিয়ে আমরা সংশয়। আমরা খুব শিগগিরই, অতি শিগগিরই, সময় নষ্ট না করেই সেই পথে এগোবো। আর দ্বিতীয়ত, কোনো উচ্চ পদাধিকারীকে যাব না আমরা, এটা নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি
বিরোধী দলনেতা, যে কোনো পার্টির নেতা, মুখ্যমন্ত্রী, মানে সর্বস্তরের উচ্চ পদাধিকারী যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যোগ্যদের কিভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় সেটা আপনারা দেখুন। আমরা তাদের কাছে যাব, আর রাষ্ট্রপতির কাছে এবং আমাদের তরফ থেকে এই আবেদন থাকবে, যদি যোগ্যদেরকে ন্যায় বিচার না দেওয়া হয়, বিনা দোষীতে শুধুমাত্র বেনিফিট অফ ডাউটেও যদি জীবন নষ্ট করে দেওয়া হয়, তাহলে যেন স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ দেওয়া হয়। সকলে আমরা স্বেচ্ছা মৃত্যু নিতে রাজি আছি, কারণ এই আমরা আবেদন অবশ্যই করব রাষ্ট্রপতির কাছে, কারণ এই যে একটা মানে অবস্থা, সেটা কিন্তু একটা মৃত্যুর শামিল। আমরা মনে করছি যে এই আমাদের সাথে যে আমাদের এত পরিবার জড়িয়ে আছে, তাদের যে মানে সবার বাড়িতে এত সমস্যা, লোন, তারপরে বাবা মায়ের অসুস্থতা, কিভাবে কি হবে, তাহলে সবাইকে একসঙ্গে স্বেচ্ছা মৃত্যুর নির্দেশ যেন দেন। আমরা আবেদন করব, যদি না যোগ্যদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হয়, আমরা সমস্তভাবে চেষ্টা করব, সমস্ত পদ্ধতি অবলম্বন করব। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোনো কিছু সহ্য করব না, যা হবে হয়ে যাক। আমরা শুধুমাত্র একটাই জিনিস চাই, ন্যায্য বিচার, সত্যের জয়, যোগ্যদের একইভাবে স্কুলে ফেরানো যেতে হয়। ছোট্ট দুটো কথা বলবো। প্রথম বক্তব্য যে আমাদের এগেনস্টে 17 দফার যে দুর্নীতি করা হয়েছে, সেই 17 দফার মধ্যে কোনোটারই মানে আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশনস নেই, কোথাও আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন কেউ প্রমাণ করতে পারেনি। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে কোনো রকম অ্যালিগেশন আমাদের এগেনস্টে না থাকা সত্ত্বেও আমাদেরকে দোষীর তকমা দেওয়া হচ্ছে। আমাদের অসুবিধা এই জায়গাটায়, এইটা আমরা মেনে নিতে পারছি না। আমরা অনেক কিছু মেনে নিতে পারছি, কিন্তু দোষ না করে দোষী হতে আমরা মেনে নিতে পারছি না। তাই এখনো বলছি, যদি কাউরির পক্ষে সম্ভব হয় আমাদের এগেনস্টে একটা অ্যালিগেশন এনে দেওয়া, অর্থাৎ আমরা এখানে যারা আছি যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তাদের এগেনস্টে 17 দফার মধ্যে একটা দফা দিয়ে আমাদেরকে দোষী প্রমাণ যদি কেউ করে দিতে পারে, তাহলে আমরা নিজেরাই রেজিগনেশন দিয়ে দেবো, আমাদেরকে টার্মিনেট করতে হবে না, উই উইল রিজাইন। শুধু একটা অ্যালিগেশন আমাদের এগেনস্টে এনে দিন, আর যদি না দিতে পারেন তাহলে আপনাদেরকে মানতে বাধ্য হতে হবে যে এই ছেলেরা কিছু করেনি, এটা নির্দোষ এবং এটা নিষ্পাপ, এবং আপনাদের প্রত্যেকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। যদি আমরা দোষী না হই, তাহলে কিসের জন্য সাজা পাবো? এই জায়গাটা কেন সমাজ গর্জে উঠছে না, কেন শিক্ষক সমাজ গর্জে উঠছে না? আপনাদের সহকর্মীরা, আপনাদের ভাই বোনেরা এই যে দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই? এই স্কুলগুলোর যে এই অবস্থা হবে, এতগুলো এক একটা স্কুল থেকে 10টা টিচার ছিল, তার মধ্যে থেকে 8টা বেরিয়ে যাচ্ছে, 9টা বেরিয়ে যাচ্ছে, স্কুলগুলো চলবে কি করে? সেই বাচ্চাগুলোর কি হবে? আপনাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, সবই তো প্রাইভেটাইজেশন হয়ে যাবে। এমনিতেই তো স্কুলগুলোর এরকম গড়াগড়ি অবস্থা, তার মধ্যে এই যে 2016 শিক্ষকরা, তারাই তো স্কুলগুলোকে চালাতেন। বুক ঠুকে বলুন তো, প্রত্যেকটা স্কুলের কম্পিউটারের কাজ কে করে, ডিআই অফিসের কাজ কে করে, বিডিও অফিসের কাজ কে করে? সবই তো 2016 শিক্ষকরাই করে। তার কারণ প্রত্যেকে টেট কোয়ালিফাইড টিচার, তাদের প্রত্যেকে চাইল্ড সাইকোলজির মধ্যে আইডিয়া আছে। পুরোনো টিচার তাদের সময় টেট ছিল না, তাদের চাইল্ড সাইকোলজির সম্বন্ধে আইডিয়া ছিল না, সেটা তো আমরাই করি। মডার্ন ওয়েতে ক্লাসগুলো তো আমরাই করি, ক্লাস হচ্ছে প্রত্যেকটা অফিসিয়াল কাজ তো আমরাই করি। স্কুলগুলো চলবে কি করে আমরা যদি বেরিয়ে যাই? একবার ভেবে দেখুন তো। আর তারপর সেই বাচ্চাগুলোর কি অবস্থা হবে? পুরো তো কোল্যাপস করে যাবে পুরো সিস্টেমটা, ওয়েস্ট বেঙ্গলের সিস্টেমটা পুরো কোল্যাপস করে যাবে। তাহলে এটা কি কোনো বৃহত্তর চক্রান্ত? আমরা কি ধরে নেবো না যে এটা কোনো বৃহত্তর চক্রান্ত চলছে? কে করছে আমরা জানি না, বিরোধী করছে না সরকার করছে আমাদের জানা নেই, কিন্তু চলছে এটা তো বুঝতে পারছেন সবাই, যে পুরো সিস্টেমটাকে গরিব ছেলে মেয়েগুলো কোথায় যাবে? আপনারা যারা বড় লোক আছেন তাদের ছেলে মেয়েগুলো বড় বড় স্কুলে গিয়ে ভর্তি হয়ে টাকা দিয়ে, গরিব ছেলে প্রান্তিক, আমি যেমন প্রান্তিক স্কুলে চাকরি করি, কেউ দুবেলা খেতেও পায় না, হয়তো তাদের বাবা একদিন যদি খাচ্ছে না যায়, তারা সেদিন খেতে পায় না। তাহলে এই ছেলে মেয়েগুলোকে কারা পড়াবে? এই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? এদের কথা কি কেউ ভাবছেন? তাহলে এই যে সিস্টেম একটা চালু করে দেওয়া হলো, এই যে একটা সিচুয়েশন হলো, এরপর তো কোনো স্টুডেন্ট টিচিং লাইনে আসতেই চাইবে না, কারণ তার চাকরির কোনো ভবিষ্যৎই নেই, নিশ্চয়তা নেই, কেউই তো আসবে না। তাহলে বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে সিস্টেমটা? স্কুলগুলো তো উঠে যাবে, সব শেষ হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুল শিক্ষা পুরো কোল্যাপস হয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রচন্ড অন্ধকারের মধ্যে আছে। আপনারা সাময়িক সিচুয়েশনটা দেখছেন, আপনারা বৃহত্তর পিকচারটা দেখতে পাচ্ছেন না, আপনারা বৃহত্তর পিকচারটা দেখছেন না। এটা কিন্তু খুবই দুর্বিষহ একটা পিকচার এবং খুবই অন্ধকারময় একটা পরিস্থিতির দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। প্রত্যেককে ভাববার অবকাশ আছে, ভাবার অনুরোধ রাখলাম। আমি শুধু লাস্ট একটা কথা বলে দিচ্ছি, আমরা
এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছিলাম, যোগ্য শিক্ষক শিক্ষিকারা, এখন আমাদের সঙ্গে আমাদের একই স্কুল চালাতে গেলে যাদের আর একটা পার্ট আছে অর্থাৎ গ্রুপ ডি এবং গ্রুপ সি, যোগ্য গ্রুপ ডি এবং গ্রুপ সির যে বন্ধু বান্ধব তারাও কিন্তু আমাদের আন্দোলনে থাকছে। অর্থাৎ এখন SLST আর LST যোগ্য 2016 SLST, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 এবং আর LST, গ্রুপ সি, গ্রুপ ডি সবাই মিলে এবার আমরা আন্দোলনটাকে এগিয়ে আছি। সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করব। আমরা আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না, কারণ এটা আমাদের জন্য অসম্মানজনক। আমাদের কাছে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়া অসম্মান।